হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে প্রাথমিকে প্রশ্নভুল মামলার শুনানির বিস্তারিত আপডেট। শুনানির খুঁটিনাটি বিস্তারিত বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা যারা অনস্ক্রিনে এই মুহূর্তে ভিডিওটি দেখছো পুরো লাস্ট পর্যন্ত দেখো, নাহলে অনেকগুলো কিন্তু ইনফরমেশান তোমরা মিস করে যাবে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রাথমিক টেট 2017 ও 2022 প্রশ্নভুল মামলায় কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন ও প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চ? কাদের পক্ষে অর্ডার হলো, কারা জিতল পর্ষদ নাকি পিটিশনাররা? বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে। তাহলে জেনে নিন, গতকাল 25শে জুন কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 8-এ ডিভিশন বেঞ্চে উঠে মামলা দুটি প্রশ্নভুল মামলা 2017 আর 2022 প্রশ্নভুল মামলা ঠিক দুপুর 12:15 নাগাদ। এই দুটি মামলার আইটেম নাম্বার যথাক্রমে ছিল 4 এবং 5। পরপর দুটো মামলার আইটেম কিন্তু একই সঙ্গে ছিল এবং গতকাল কিন্তু ফার্স্ট আইটেম 4 4 নাম্বার সিরিয়ালে যে 2022 সালে যে প্রশ্নভুল মামলাটি লিস্টে ছিল সেটা বেশ কিছুক্ষণ শোনার পর কিন্তু তার সঙ্গে অ্যাড হয়ে যায় 5, একই সঙ্গে কিন্তু শুনানির জাজমেন্টটা আসে। তো সেরকম কিছু ফাইনাল জাজমেন্ট এখনও বিচারপতি দ্বয়দের দ্বারা কিন্তু দেওয়া হয়নি, তবুও পুরোপুরি ফাইনাল শুনানি হয়নি, তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম। তবুও যারা পিটিশনার রয়েছে তারা অবশ্যই যে স্বস্তির একটা নিঃশ্বাস নিতে পারো। তো তোমরা পুরো বাকি যে কি হলো সেটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি। প্রথমে পিটিশনারদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে কোনো রকমের কোনো এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে? তার পরিপ্রেক্ষিতে প্রাথমিক পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল মহাশয় বলে ওঠেন যে কোনো রকমভাবে তৃতীয়বার আর কমিটি গঠন করা যাবে না। এটা করলে কিন্তু আদালতে কিন্তু আইনের উল্লঙ্ঘন করা হচ্ছে। কারণ বোর্ডের তরফ থেকে দুবার কিন্তু এই এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে। একবার প্রভিজনাল অ্যান্সার কি পাবলিশের সময়, আর একবার প্রশ্ন চ্যালেঞ্জের সময় আলাদা কমিটি দিয়ে কিন্তু ওই প্রশ্ন চ্যালেঞ্জ যেটা হয়েছিল সেটাও কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। এমনকি আদালতের দ্বারাও দুবার বিশেষজ্ঞ কমিটি কিন্তু গঠন করার কথাও উঠেছে এবং গঠনও করা হয়েছে। এইভাবে কথোপকথন চলতে থাকে একের পর এক। তারপর ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন যে যদি কর্তৃপক্ষের দ্বারা প্রকাশিত আনসার কিটা ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে সেই সমস্ত বৃহদাকার এক্সপিরিয়েন্স যারা এক্সাম দিয়েছিল তারা যদি সঠিক অ্যান্সার দিয়ে থাকে তবে তাদের অবশ্যই অ্যান্সারটা ভুল নয়, তাহলে এটাতেও কিন্তু আমাদের চোখকে বন্ধ করে রাখা উচিত নয় বা রাখা যাবে না। এটাই কিন্তু মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন কিন্তু তিনি তার কথোপকথনের মাধ্যমে জানান। তিনি বারে একটা কথাই তিনি বলতে চাইছেন যে যাই হোক না কেন আমরা এই প্যানেলগুলো যে দুটো প্যানেল রয়েছে 2022 এবং 2017 যে প্রশ্নভুল যে মামলা রয়েছে এই মামলায় আমরা আনতে চেয়েছি ফেয়ারনেস এবং ট্রান্সপারেন্সি, ন্যায্যতা আর স্বচ্ছতা দুটোই কিন্তু হরিশ ট্যান্ডনের কথা থেকে বোঝা যায় এবং বারবার তিনি এই দুটো ওয়ার্ড কিন্তু ইউজ করে যাচ্ছেন রিপিটেডভাবে, ফেয়ারনেস অ্যান্ড ট্রান্সপারেন্সি আমাদের চাই। কোর্ট নিজস্বভাবে কমিটি গঠন করবে এটাও কিন্তু কিছু সময়ের পর কিন্তু ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন তিনি জানান। সেখানে কারোর কোনো রকমভাবে মতামত চলবে না, কি পিটিশনার হোক বা কি পর্ষদ হোক, কারোর কোনো রকমভাবে মতামত চলবে না। সেখানে কিন্তু হাইকোর্ট যদি চায় কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি থেকেও কিছুজন নিতে পারে, আবার বিশ্বভারতী থেকেও কিছুজন এক্সপার্টকে নিতে পারে, কিন্তু তাদের একটা কমিটি গঠন হবে এবং সেই কমিটি কিন্তু তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, সেটা যাদবপুর হতে পারে, সেটা বিশ্বভারতী হতে পারে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কিন্তু তারা এক্সপার্ট বেছে এবং যাচাই করে নেবেন।
এবং যে এক্সপার্ট এই কোয়েশ্চেন বা প্রশ্ন বা রং কোয়েশ্চেন কি যেটা রয়েছে, এই যে প্রশ্ন ভুল সেই মামলাটার কিন্তু বিচার বিশ্লেষণ করবে যে কোটা প্রশ্ন ভুল রয়েছে বা কোটা কি প্রশ্ন ভুল রয়েছে, যতগুলা দিয়েছিল সেই প্রশ্নগুলা ততগুলা কি ভুল আছে। অ্যাকচুয়ালি দেখতে গেলে 2022 সালে যে প্রশ্ন ভুল হয়েছিল সেটা হচ্ছে 24খানা প্রশ্ন ভুল হয়েছিল, এবং 2017 সালে যে প্রশ্ন ভুল সেটা কিন্তু 23খানা হয়েছিল। গত 25শে জুন কিন্তু কোর্টে অনেক রকম দৃশ্য দেখতে পাওয়া যায়, যারা পিটিশনারদের যে আইনজীবী ছিলেন তাদের কাছ থেকে অনেক হাস্যরসাত্মক একটা জিনিস আমরা দেখতে পাই। সেটা আমি ভিডিওর লাস্টে বলবো, কাউকে আমি অপমান করতে চাইছি না, বাট যেহেতু ওনারা কেস লড়তে এসেছেন তার মানে ওইটুকু বিষয়ে ওনাদের অবগত হওয়া উচিত, সেটা আমার মনে হয়। কারোর কি মনে হচ্ছে বা না হচ্ছে সেটা আমি বলতে পারছি না। তো যাই হোক, আমরা চলে যাব। তারপর পর্ষদের তরফ থেকে কিন্তু 2010-এর ভলিউম 6-এর সুপ্রিম কোর্টের যে কেস রয়েছে তার 759 নম্বর পেজের প্যারাগ্রাফ 14 to 16 এবং 24 আর 26 নম্বরে কিছু উল্লেখ করে বলেন পর্ষদের তরফ থেকে যে বিচারপতি আইনজীবী ছিলেন, তিনি একটা কথাই ইংলিশে বলেন যে মাই লর্ড, in the absence of any re-evaluation whether the read code can revisit, তিনি এটা বলেন। তারপর তার পরিপ্রেক্ষিতে তিনি জানান in the fact circumstances of their aforesaid, মানে ওর বাংলা মানেটা তিনি এটাই বোঝাতে চাইলেন যে যে কোনো পুনর্মূল্যায়নের জন্য কোনো নিয়মের অনুপস্থিতিতে রিড কোড কোনো পরিস্থিতিতেই পুনর্বিবেচনা করতে পারবে কিনা। এবারে তার যে পরিপ্রেক্ষিতে তিনি যে অ্যান্সারটা জানিয়েছেন, যে তিনি আরও জানান যে প্যারাগ্রাফ 26 নাম্বার মানে প্যারাগ্রাফ 26 নাম্বারকে ভিত্তি করে যে এখানে কোনো রকম নিয়ম নেই যে পুনর্মূল্যায়ন করার জন্য প্রাইমারি বোর্ডকে বাধ্য করবে রিট পিটিশনাররা। এমনকি তিনি মানে পর্ষদের তরফ থেকে আইনজীবী তিনি এটাও তুলে ধরেন উদাহরণ হিসেবে, এমনকি তিনি পাবলিক সার্ভিস কমিশনের মামলার নমুনাটিও তুলে ধরেন বিচারপতির সামনে। এর পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের বিচারপতি বলেন যে এটা চাইলে কেউ করতে পারে, এটা তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। এইভাবে কথোপকথন চলতে থাকে। তোমাদের সামনে আমি লাইভ স্ক্রিনে তুলে ধরেছিলাম লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে, এবং তোমরা অনেকেই সাপোর্ট করেছো, অনেকেই ভালো লাগলো আমাকে। এরপর বিচারপতি পিটিশনারদের জিজ্ঞেস করেন কোন কোন সাবজেক্টগুলিতে সংশয় রয়েছে। ওনারা নিজেদের মধ্যেই কিন্তু কনফিউশন হয়ে যান। পিটিশনারদের তরফ থেকে যে আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন মহাশয়, তিনি কিন্তু নিজে থেকে কনফিউশন হয়ে যান যে কোন কোন সাবজেক্টে। তিনি একবার বলতে থাকেন সিডিপি ইভি মানে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি, এনভায়রনমেন্টাল সায়েন্স। তখন বিচারপতি কিন্তু বলে যান যে আমাদের অবজারভেশনে রয়েছে, আমাদের রিজার্ভেশনে রয়েছে, ওটাও আমরা জানি যে ইভিএস থেকে কোয়েশ্চেন ভুল হয়েছে। তিনি বলছেন যে তখন বিচারপতি আরও একটা বড় কথা বলে ফেলেন আইনজীবীকে, যে আমি কিন্তু আপনার তর্কে কিন্তু আমি সহমত হচ্ছি না, আপনি যে কথাটা বলতে চাইছেন আগে আপনি নিজে থেকে যে কনফিউশন রয়েছে আপনার মধ্যে সেই কনফিউশনটাকে ক্লিয়ার করে নিন, ঠিক আছে। তখন তারা বলতে থাকে যে সিডিপি ইভিএস মানে হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, বেঙ্গলি, ম্যাথ, ইংলিশ। এমনকি বিকাশবাবু তিনি বলেন যে বেঙ্গলিটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ 2 এর মধ্যে বাংলা সাবজেক্টটা পড়ে, আর ল্যাঙ্গুয়েজ 1 এর মধ্যে ইংলিশ সাবজেক্টটা পড়ে। তো যাই হোক, সেটা আমরা অত কন্ট্রোভার্সিতে যাব না, কিন্তু ডিসপিউটেড যে সাবজেক্টগুলো রয়েছে যেখানে আমাদের বিশেষ করে কোয়েশ্চেন ভুল হয়েছে সেই সব সাবজেক্ট হচ্ছে সিডিপি, ম্যাথ আর ইংলিশ। এই 3টে সাবজেক্টে বেসিক্যালি কিন্তু আমাদের কোয়েশ্চেনটা ভুল হয়েছে, যেটা 2022 সালে ভুল হয়েছিল 24খানা কোয়েশ্চেন, এবং 2017 সালে সেখানে কিন্তু ভুল হয়েছে 23খানা কোয়েশ্চেন, ঠিক আছে। তো এইটা শোনার পরে এরপর আর বিচারপতি ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন তিনি কিন্তু আর কিছুই শুনতে চাননি। তিনি এইটুকুই বলেছেন যে স্টপ, এইখানেই থাকুক, যে দিস ফাইল ইজ আর্জেন্ট টুডে ফর নেক্সট ভার্ডিক্ট, মানে পরবর্তী শুনানির জন্য এই ফাইলটা এখানেই থাকুক, আজকে রাখা হোক, অ্যাডজন করা হোক, স্টপ করা হোক। তো এই বলে কিন্তু আর সেরকম কোনো কিছু ফাইনাল শুনানি হয়নি। তো তোমাদেরকে বলে দিই, যারা তোমরা রিট পিটিশন রয়েছো তারা কিন্তু ভেবে নিতে পারো যে তোমাদের নাম্বার বাড়ছে, কারণ একটা কথাই বলে দিই, যারা রিট পিটিশন বাদেও যারা রয়েছো এই প্যানেলের মধ্যে ইনক্লুড রয়েছো তাদেরকে বলে দিই যে যেহেতু বিচারপতিদের আয়ত্তাধীনে রয়েছে, যেহেতু ইভিএস মানে তোমাদের যদি কোয়েশ্চেন ভুল থাকে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু এই নাম্বার এক্সট্রা নাম্বারগুলো কিন্তু বাড়তে পারে। তো এদিক দিয়ে কিন্তু পিটিশনাররা তোমরা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারো। প্রায় বলতে গেলে
কেসটার ফাইনাল শুনানির দিকে বলতে পারা যায়। তো নেক্সট হিয়ারিং কবে আসবে, টেন্টেটিভ ডেট কবে দেবে, সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো নেক্সট একটা ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, এবং যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর যদি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে এই ধরনের আপডেট তোমাদের কাছে খুবই দ্রুত এবং সর্বপ্রথম পৌঁছে যেতে পারে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট একটা আপডেট ফুল ভিডিও নিয়ে।